হ্যালো এভরিওয়ান, টার্গেট জেএনএম এএনএম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর মাত্র 4 দিন বাকি, 14 তারিখ চলে এলো, লাস্ট উইক চলছে, আর মাত্র 4 দিন বাকি তোমাদের পরীক্ষার। জিজান লাগিয়ে দাও সব দম। 4 দিন মানে রাতের দিন ঘুম ঘুম টুম উড়িয়ে একদম জিজান লাগিয়ে দাও। আচ্ছা, তোমাদের জন্য এখন আমরা যেটা করছি, এমসিকিউ সিরিজ নিয়ে আসছি। আর মক টেস্টের কথা তো বলেছিলাম, তোমরা যারা যারা মক টেস্ট দিতে চাও তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, এখনো 4 দিন আছে। আমরা 3 দিনে 3টে মক টেস্ট রেডি করবো, তো তোমরা যারা যারা মক টেস্ট দিতে যাও অতি তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যার লিঙ্ক আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এই আর যে 4 দিন আছে, আমরা তোমাদের প্রত্যেকদিন প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিছু 20 থেকে 25টা কোশ্চেন এমসিকিউ রূপে নিয়ে আসবো, যাতে তোমরা নিজেরা আমাদের কোশ্চেন দেখে তোমরা নিজেরা যাতে সলভ করতে পারো। আচ্ছা, প্রত্যেকটা সাবজেক্টের জন্যই আসবে, আমি আনবো, রূপম স্যার আনবে, জেনারেল অ্যাপটিটিউডও আসবে, চাপের কিছু নেই। তো এখন ভয় পাওয়ার কিছু নেই। চারিদিকে অনেক গুজব ছড়াচ্ছে, সে সত্যি না গুজব আমাদের জেনে লাভ নেই, আমাদের ওতে কান দিয়ে লাভ নেই, কোথায় কি লিক হচ্ছে না লিক হচ্ছে। যদি 100টা সিট থাকে, 20টা সিট, 30টা সিট, 40টা সিট খেয়ে নেবে। 60টা সিট তো তোমাদের হাতে বাধ্যতামূলক আছে, তোমরা সেই 60টা সিটের জন্য লড়াই করো। কোথায় কি হচ্ছে কান দিয়ে লাভ নেই, তোমরা তোমাদের যে কাজ, তোমাদের যে পড়াশোনা, সেটাতে ফোকাস দাও। 4 দিনে তোমরা বড় কিছু ঘটিয়েও নিতে পারবে না ওসব নিয়ে, ওদিকে যাওয়ার হতে দাও, সেটা আইন বুঝবে, সেটা প্রশাসন বুঝবে, তোমরা তোমাদের কাজে মন দাও। 4 দিন আছে, জিজান লাগিয়ে দাও, তারপরে পেয়ে গেলে লাইফ সেট, তারপরে মেডিকো হয়ে যাবে তোমরা। আর না হলে পরে আগামী বছরের জন্য আমরা পরিশ্রম করবো। তো বেশি চিন্তা করে লাভ নেই, 4 দিন আছে, জিজান লাগিয়ে দাও। চলো, আমি আজ যেটা করাবো, তোমাদের জীবন বিজ্ঞানের এমসিকিউ সিরিজ নেব, লাইফ সায়েন্সের এমসিকিউ সিরিজ নেব, ম্যাথের এমসিকিউ সিরিজও আসবে, রূপম স্যারও লাইফ সায়েন্সের এমসিকিউ সিরিজ, ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ সিরিজ আর জেনারেল অ্যাপটিটিউড নিয়ে খুব তাড়াতাড়ি আসছেন। তো চলো, আমরা আজকে লাইফ সায়েন্সের এমসিকিউ সিরিজ শুরু করছি। অল দ্য বেস্ট। 4 দিনের জন্য পরিশ্রম করবে, অন্তত 4 দিন লাগিয়ে দাও, জিজান লাগিয়ে দাও, ঘুম টুম উড়িয়ে জিজান লাগিয়ে দাও। চলো, আমাদের আজকে শুরু হচ্ছে লাইফ সায়েন্সের এমসিকিউ সিরিজ। 5টা টোটাল, 20, প্রত্যেকটা সিরিজে 15 থেকে 20টা কোশ্চেন থাকবে। তোমরা ইউটিউব আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট মেরেও নিতে পারো, তোমরা নিজেরাও কমেন্টে আমাদের অ্যান্সার জানাতে পারো। কিন্তু আমাদের যদি মক টেস্ট দিতে হয়, তো তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে, নয়তো মক টেস্টের লিঙ্ক তোমরা পাবে না। পরিষ্কার কথা বলে দিলাম, কারণ আলাদা করে ইউটিউবে ওইভাবে মক টেস্ট করানো সম্ভব নয়। তোমরা টেলিগ্রামে আসো, টেলিগ্রামে সলভ করো, আমরা ওখানেই অ্যান্সার কি দিয়ে দেবো। অসুবিধা থাকলে তখন আমরা ডিসকাস করে দেবো। 4 দিন আছে, জয়েন হয়ে যাও, তারপরে লেফট হয়ে যাও যদি অতই জায়গার অসুবিধা হয় ফোনে, অন্তত জয়েন হয়ে যাও। চলো, ফার্স্ট কোশ্চেন, কোষচক্রের দশাগুলির সঠিক ক্রম নির্বাচন করো। কোষ বিভাজন, কোষ এরকম একটা চ্যাপ্টার আছে, সেই কোষ বিভাজনের আগে যখন সেল কোনো ডিভিশনে যায়, তার আগে সেলকে ডিভিশনে যাওয়ার জন্য একটা প্রিপারেটরি ফেজ নিতে হয়, তার আগে তৈরি হতে হয়। যেমন আমাদের চা বানানোর জন্য দুধ, চিনি, এরকম মশলা আর যা যা জিনিস লাগে সেগুলো রেডি করতে হয়, তেমনি সেলকে ডিভিশনে যাওয়ার আগেও সেলকে নিউট্রিয়েন্টস বা এরকম কিছু কিছু জিনিস নিয়ে সেলকে তৈরি হতে হয়। সেই তৈরি হওয়ার জন্য সেল একটা সাইকেলের মধ্যে দিয়ে যায়, তাকে বলে সেল সাইকেল, যেটা কোষ বিভাজনের শুরুর আগে আর কোষ বিভাজনের শুরুর পরে মাঝখানের সময়। সেখানে কয়েকটা ফেজ আছে। এটা যদি সাইকেল হয়, 3টে ফেজের মধ্যে দিয়ে সেল যায়, একটা হচ্ছে G1, একটা হচ্ছে S, একটা G2। এই 3টে ফেজ পার করার পর সেল ডিভিশন ফেজ মানে এম ফেজে ঢুকে যায়। এই 3টে ফেজকে G1, S, G2 কে বলে ইন্টারফেজ, আর এম ফেজকে বলে মাইটোটিক ফেজ। এম ফেজকে কি বলে? মাইটোটিক ফেজ, মানে মাইটোসিস, সেল ডিভিশনে সেল ঢুকে যাবে। তার আগে সেল ডিভিশনে যাওয়ার জন্য প্রিপারেশন নেবে, যাকে বলছে ইন্টারফেজ। এখানে 3টে ফেজ আছে, একটা হচ্ছে G1, একটা হচ্ছে S, একটা হচ্ছে G2। সাইকেলটা এভাবে মনে রাখতে হবে, G1, S, G2, M। এখানে সেটাই বলেছে যে কোষ চক্রের দশাগুলির সঠিক ক্রম নির্বাচন করো। তাহলে সাইকেলটা কি হবে? G1, তারপরে S, তারপরে G2, তারপরে M। তাহলে ওই অপশনটা রাইট, যেখানে এরকম সিকোয়েন্সে আছে। দেখো ফার্স্ট অপশনটা দেখো, ফার্স্টে আছে G1, তারপরে S, তারপরে G2, তারপরে M। এটা হচ্ছে সঠিক, এটাই হচ্ছে সঠিক স্টেজ। এটা সঠিক না, কারণ G1 এর পর সেল এস ফেজ মানে হচ্ছে সিনথেসিস ফেজ। মনে রাখবে, এই ফেজে থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে, যে ডিএনএ প্রতিলিপিকরণ বা ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ সিনথেসিস কোন ফেজে হয়, কোষ চক্রের কোন দশায় ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ প্রতিলিপিকরণ বা ডিএনএ সিনথেসিস হয়, সেটা হচ্ছে এস ফেজ, সিনথেসিস ফেজ। এটা কিন্তু মাথায় রাখবে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে কোষ চক্রের দশাগুলির সঠিক ক্রম নির্বাচন করো, G1, S, G2, M। ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য। 2 নম্বর কোশ্চেন, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময়
যখন অরিজিন অফ লাইফ তৈরি হচ্ছিল তখন পরিবেশে কোন মুক্ত গ্যাসটি অনুপস্থিত ছিল তা নির্ণয় করো। রূপম স্যার অভিব্যক্তি ক্লাস, ইভলিউশন ক্লাস তোমাদের নিয়েছিল, সেখানে বারবার বলেছিল যে আরএনএ হচ্ছে আমাদের সৃষ্টির প্রধান উপাদান। সৃষ্টির সময় সব থেকে প্রথমে আরএনএ ছিল, ডিএনএ আসেনি, আগে আরএনএ তারপরে ডিএনএ আসবে, তা আগে এসেছিল আরএনএ। সেই সময় আরেকটা কথাও বলেছিল, সেই সময় পরিবেশে মুক্ত অক্সিজেন ছিল না, H2O ছিল কিন্তু মুক্ত অক্সিজেন ছিল না, O2 ছিল না। তাহলে পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে কোন মুক্ত গ্যাসটি অনুপস্থিত ছিল? অক্সিজেন। কোন গ্যাসটি অনুপস্থিত ছিল? অক্সিজেন। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকেই আসবে যে কোনটা হচ্ছে সর্বপ্রথম এসেছিল, কোন নিউক্লিক অ্যাসিড? সেটা হচ্ছে আরএনএ। পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে কোন মুক্ত গ্যাসটি অনুপস্থিত ছিল? অক্সিজেন অনুপস্থিত ছিল। কি অনুপস্থিত ছিল? অক্সিজেন। 3 নম্বর কোশ্চেন, নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? পরিবেশ যে চ্যাপ্টারটা আছে ওখানে একটা সাইকেল আছে, নাইট্রোজেন সাইকেল বলে, তাকে কি সাইকেল বলে? নাইট্রোজেন সাইকেল, নাইট্রোজেন চক্র। যেখানে ফার্স্টে কি হয়? অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন হয়ে নাইট্রোজেন, নাইট্রেট, এগুলো অ্যামোনিয়া, ইউরিয়া, এরকম নাইট্রোজেনের যে কম্পোনেন্ট আছে এগুলো বাইরে বেরিয়ে আসে, মানে পরিবেশে আসে, আবার পরিবেশ আমাদেরকে ফিরিয়ে দেয়। এই যে সাইকেলটা একে বলে নাইট্রোজেন চক্র। এই যে সাইকেলটা একে কি বলে? নাইট্রোজেন চক্র। এখানে প্রত্যেকটা অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন 3টে স্টেজ আছে। 3টে স্টেজে 3টে করে কিছু কিছু ব্যাকটেরিয়া পার্টিসিপেট করে। যেমন এখানে চেয়েছে নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশনের জন্য তোমরা দুটো ব্যাকটেরিয়ার নাম মনে রাখবে, একটা নাইট্রোসোমোনাস, একটা নাইট্রোসোব্যাক্টার। একটা নাইট্রোসোমোনাস, একটা নাইট্রোসোব্যাক্টার। এখানে দেখো বলেছে নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? ফার্স্টে আছে দেখো নাইট্রোসোমোনাস, তাহলে এই অপশনটা হবে, নাইট্রোসোমোনাস হচ্ছে। 2 নম্বরে দেখো অ্যাজাটোব্যাক্টার আছে। অ্যাজাটোব্যাক্টার কিন্তু নাইট্রিফিকেশনে পার্টিসিপেট করে না, নাইট্রোব্যাক্টার নাইট্রিফিকেশনে পার্টিসিপেট করে, তাহলে এই অপশনটা হবে না। ক্যাটাগরি 2 তে আসলে ঘাবড়ানোর কিছু নেই, শুধু নাইট্রোসোমোনাস। যদি নাইট্রোব্যাক্টার থাকতো তাহলে এটা ঠিক হতো। অ্যাজাটোব্যাক্টার যে কি করে? অ্যামোনিফিকেশন। আর এদিকে আরো দুটো অপশন আছে দেখো, সিউডোমোনাস আর থিওব্যাসিলাস, এরা ডিনাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে। তিনটে কোনটা কি করে? নাইট্রোসোমোনাস, নাইট্রোসোব্যাক্টার কি করে? নাইট্রিফিকেশন। অ্যাজাটোব্যাক্টার অ্যামোনিফিকেশন, সিউডোমোনাস, থায়োব্যাসিলাস কি করে? ডিনাইট্রিফিকেশন। কোশ্চেন ছিল নাইট্রিফিকেশন, তাই সঠিক অ্যান্সার হবে নাইট্রোসোমোনাস। 4 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয়? ডিএনএ, আরএনএ, নিউক্লিক অ্যাসিড। রূপম স্যার ক্লাস নিয়েছে, আমিও অনেক কটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, হট কোশ্চেন, রিকল এক্সপ্রেস এসবে আমি আলোচনা করেছিলাম যে ডিএনএ আর আরএনএ দুটো নিউক্লিক অ্যাসিড, দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়? ডিএনএ তে থাকে সুগার, যেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, যেটা কি? ডিঅক্সিরাইবোজ। আর আরএনএ তে একটা সুগার থাকে, রাইবোজ। এতে থাকে ডিঅক্সিরাইবোজ, এতে থাকে রাইবোজ। নামেই আছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, মানে কি? ডিঅক্সিরাইবোজ সুগার থাকে, রাইবো নিউক্লিক অ্যাসিড মানে কি? রাইবোজ সুগার থাকে। এটা একটা ডিফারেন্স। আর একটা কি? এদের ডিএনএ নাইট্রোজেন বেসে থাকে অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আরএনএ নাইট্রোজেন বেসে কে থাকে? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিনের জায়গায় কে থাকে? ইউরাসিল। আর সাইটোসিন। তাহলে দুটো বেসিক ডিফারেন্স, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, ইউরাসিল আর থাইমিন। তো আমরা দেখবো কি আছে, কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয়? ডিএনএ নিউক্লিক অ্যাসিড 4টে জিনিস নিয়ে তৈরি, সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। 3টে জিনিস, সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। ফার্স্টে দেখো থাইমিন, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। থাইমিন ডিএনএ তে থাকে, আরএনএ তে থাকে ইউরাসিল। তাহলে এটা হবে ডিএনএ এর গঠনগত উপাদান থাইমিন, এটা হবে। ফসফরিক অ্যাসিড তো থাকেই, এটাও থাকে, সাইটোসিনও থাকে। বলেছে কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয়? রাইবোজ শর্করাটা ডিএনএ এর গঠনগত উপাদান নয়। কেন? ডিএনএ তে কি থাকে? ডিঅক্সিরাইবোজ সুগার। ডিএনএ তে কি থাকে? ডিঅক্সিরাইবোজ সুগার। তাহলে কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয়? রাইবোজ সুগার। লাস্ট 5 নম্বর কোশ্চেন কি? গর্ভাবস্থা নিয়ন্ত্রণকারী হরমোন কে? প্রোজেস্টেরন হচ্ছে গর্ভ অবস্থা নিয়ন্ত্রণকারী। আর প্রসবের সময় সাহায্য করে হচ্ছে অক্সিটোসিন। গর্ভাবস্থা নিয়ন্ত্রণ করে প্রোজেস্টেরন, আর প্রসবের সময় সাহায্য করে হচ্ছে অক্সিটোসিন। এটা হচ্ছে আমাদের 5 নম্বর কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন ছিল কোষ চক্রের দশাগুলির সঠিক ক্রম। পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় কোন গ্যাস ছিল না? তোমার নাইট্রিফিকেশনে কোন জীবাণু অংশগ্রহণ করে? কোনটা ডিএনএ এর গঠনগত উপাদান নয়? আর গর্ভাবস্থা নিয়ন্ত্রণকারী হরমোন। এবার আমরা যাব 6 নম্বর কোশ্চেন। কি বলছে 6 নম্বর কোশ্চেন? 6 নম্বর কোশ্চেনে কি বলছে? 6 নম্বর কোশ্চেনে কি বলছে যে একটি স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখো, আমরা কি জানি আমাদের কত টোটাল ক্রোমোজোম নাম্বার? কত? 23 পেয়ার মানে 46। আমাদের দেহে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 পেয়ার মানে 46টা, তাই তো? যার মধ্যে অটোজোম নাম্বার হচ্ছে 22 জোড়া মানে 44টা, 44।
আর সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 পেয়ার, মানে দুটো। ঠিক আছে, অটোজোম ছেলে মেয়ে সবারই একই থাকে, মানে সবারই 44টা করে থাকে। তাহলে প্রত্যেকটাতে দেখো 44টা অটোজোম দেওয়া আছে। তাহলে ডিফারেন্স কিছু পুরুষ আর স্ত্রীর জেনেটিক মানে যৌন ডিফারেন্স কোথায় হয়? ক্রোমোজোমের সেক্স ক্রোমোজোমে। কি? ছেলেদের থাকে একটা এক্স একটা ওয়াই, ছেলেদের থাকে একটা এক্স একটা ওয়াই, একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম। আর মেয়েদের ক্ষেত্রে থাকে দুটোই এক্স ক্রোমোজোম। মেয়েদের ক্ষেত্রে কি থাকে? দুটোই এক্স ক্রোমোজোম। যেহেতু ছেলেদের একটা এক্স আর একটা ওয়াই, দুটো আলাদা আলাদা ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম থাকে, তাই যে আমাদের যে লিঙ্গ নির্ধারণে পুরুষরাই মুখ্য ভূমিকা পালন করে, স্ত্রীদের কোনো ভূমিকা নেই। আগে যে বলতো না যে মেয়েটার জন্য ছেলে হচ্ছে স্ত্রী, মানে মহিলাকে দোষারোপ করা হতো কোনো ছেলে বা বাড়িতে মেয়ে হলে বিশেষ করে, তো তার জন্য মেয়েদের কোনো হাত নেই। যাবতীয় যা লিঙ্গ নির্ধারণের যে ক্রোমোজোম সেটা পুরুষদের থেকেই ডিটেক্ট হয়, কারণ পুরুষদের একটা এক্স থাকে একটা ওয়াই থাকে। তাহলে এখানে কোন অপশনটা হবে? এরকম অপশনটা, 44টা অটোজোম তাই 44A, একটা এক্স ক্রোমোজোম থাকে একটা ওয়াই ক্রোমোজোম থাকে। তাই আমার পুরুষের ক্ষেত্রে কোনটা সঠিক? এইটা সঠিক। যদি বলতো মহিলাদের ক্ষেত্রে, তাহলে এইটা সঠিক হতো। আর ওগুলো বাকি যেগুলো আছে ওগুলো এক একটা সিন রোগ বোঝায়, কোনোটা ডাউন, কোনটা ক্লাইনফেল্টার, কোনোটা টার্নার, তো ওগুলো লাগবে না, এই দুটোই লাগবে। এটা মনে রাখবে, পুরুষের ক্ষেত্রে এটা, মহিলাদের ক্ষেত্রে এটা। তারপরের কোশ্চেনটি দেখো, নিচের কোনটি ল্যামার্কের মতবাদ নয়? ল্যামার্ক, ডারউইন, ইভলিউশন চ্যাপ্টারে রূপম স্যার পড়িয়েছিলেন ল্যামার্কের মতবাদ, ডারউইনের মতবাদ, সেখান থেকে কোশ্চেন এসেছে কোনটা ল্যামার্কের মতবাদ নয়। আচ্ছা, ল্যামার্ক তার যে থিওরি কিসে লিখেছিল? ফিলোজফিক জুওলজি বলে একটা বইয়ে। ওখানে মেনলি লেখা হয়েছিল ওটা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের উপর ভিত্তি করে, থিওরি অফ ইনহেরিটেন্সের উপর ভিত্তি করে। তো এখানে কি বলছে দেখো, কোনটা ল্যামার্কের মতবাদ নয়। ফার্স্ট হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহার, ইউজ অফ অর্গানস অ্যান্ড নন ইউজ অফ অর্গানস। এই যে থিওরিটা, এটা ল্যামার্কই দিয়েছিল, এটা ল্যামার্ক দিয়েছিল। বলেছে কোনটা নয়, তাহলে এটা তো হবে না। যোগ্যতমের উদবর্তন, সার্ভাইভাল অফ ফিটনেস, যোগ্যতমের উদবর্তন, যে যারা ভেদ বা প্রকরণে মুখ্য ভূমিকা পালন করবে তাদের মধ্যেই যারা যোগ্য তারা বেঁচে থাকবে, যারা অযোগ্য তারা আউট হয়ে যাবে। তো এই যে যোগ্যতমের উদবর্তন, এটা কে দিয়েছিল? ডারউইন দিয়েছিল। ন্যাচারাল সিলেকশন আর যোগ্যতমের উদবর্তন, ডারউইনের মূল থিওরি। আচ্ছা, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, ল্যামার্কের মতবাদের থিওরিটাকেই বলা হয় অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। নতুন প্রজাতির উৎপত্তি, এটাও ল্যামার্কের থিওরিতে ছিল, কিন্তু ডারউইনের থিওরিতে ছিল যোগ্যতমের উদবর্তন। তাহলে এই যে থিওরিটা, এটা ল্যামার্কের মতবাদ নয়, আমার অপশন হবে এইটা। ঠিক আছে, তারপরের কোশ্চেন, থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিশ্চিত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিশ্চিত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিশ্চিত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হয়, এটা ফার্স্ট ক্লাসেই পড়ানো হয়েছিল, হরমোনের ক্লাসেই পড়ানো হয়েছিল যে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন নিশ্চিত হয়। এরাই একটা হরমোন যারা ফিডব্যাক নিয়ন্ত্রণ করে, TSH, T4, এরা কি করে? ফিডব্যাক রেগুলেট করে। ফিডব্যাক নিয়ন্ত্রণকারী হরমোন বলা হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। একটা এক্সাম্পল এটা। আচ্ছা, কোন বিজ্ঞানী সমুদ্রের জলকে হট ডাইলুট স্যুপ বলেছিল? ইভলিউশন থেকে অনেক কোশ্চেন আসছে যে কোন বিজ্ঞানী সমুদ্রের জলকে হট ডাইলুট স্যুপ বলেছিল। যে ওপারিন আর হ্যালডেন দুজন সায়েন্টিস্ট ছিল, দুজন বিজ্ঞানী একটা ইভলিউশন নিয়ে তাদের ফার্স্ট থিওরি কি দিয়েছিল? যে সমুদ্রের জলে যত কমপ্লেক্স মানে ম্যাটেরিয়াল আছে, অর্গানিক কম্পাউন্ড, এগুলো মিশে সিম্পল থেকে কমপ্লেক্স হয়েছিল, দিয়ে একটা পরিবেশ তৈরি করেছিল, সেটাকে ওরা বলেছিল হট ডাইলুট স্যুপ। এই যে হট ডাইলুট স্যুপ, এই যে ফ্রেজটা, এই যে টার্মটা যে সায়েন্টিস্ট দিয়েছিল সেটা হচ্ছে হ্যালডেন। ওপারিন হ্যালডেন দুজনের থিওরিতে এটা বলা আছে, কিন্তু এই যে হট ডাইলুট স্যুপ টার্মটা, সমুদ্রের জলকে যে হট ডাইলুট স্যুপ বলা হয়, এই টার্মটা কিন্তু হ্যালডেন দিয়েছিল, ওপারিন দেয়নি। মতবাদ দুজনে, কারণ দুজনে আরো কোয়া সার্ভেট আছে, আরো জিনিস আছে বলে ওদের একসাথে বলেছিল, কিন্তু এই যে হট ডাইলুট স্যুপ টার্মটা কিন্তু দিয়েছিল হ্যালডেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যালডেন দিয়েছিল হট ডাইলুট স্যুপ টার্মটা, ওপারিন কিন্তু দেয়নি। আচ্ছা, আরেকটা অপশন আছে দেখো, স্পেন্সার। স্পেন্সার কি করেছিল? ইভলিউশন, অভিব্যক্তি টার্মটা যে দিয়েছিল সে ছিল হচ্ছে স্পেন্সার। অভিব্যক্তি টার্মটা যে দিয়েছিল, মানে অভিব্যক্তি কথাটা যে বলেছিল সে হচ্ছে স্পেন্সার। আর ফক্স করেছিল মাইক্রোস্ফিয়ার, একটা মডেল কোয়া সার্ভেট করেছিল ওপারি। আর যদি বলো হট ডাইলুট স্যুপ কে করেছিল? হ্যালডেন, ফ্রেজটা কিন্তু হ্যালডেন দিয়েছিল। লাস্ট কোশ্চেন, সমগ্র বিশ্বে 34টি হটস্পটের মধ্যে ভারতবর্ষে হটস্পটের সংখ্যা কত? এই কোশ্চেনটা হটস্পট বা বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলো থেকে একটা করে কোশ্চেন আসবেই। 34টা হটস্পট থাকে। হটস্পট মানে কি? যেখানে তোমার সব সাইতে স্পিসিস বেশি পাওয়া যায়, সংরক্ষিত এলাকা যেখানে স্পিসিসের নাম্বার, এন্ডেমিক প্রজাতি, এরকম প্রজাতির সংখ্যা একসাথে আছে খুব বেশি, এগুলো এই রিজিয়ন গুলোকে বলে হটস্পট। যার মধ্যে ভারতবর্ষে 4টে হটস্পট আছে, ভারতবর্ষে হটস্পটের নাম্বার কত? 4টে। তো একটা হচ্ছে স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে ক্রোমোজোমের
সাইন কোনটা, মানে কটা ক্রোমোজোম আছে, ল্যামার্কের মতবাদ কোনটা নয়, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটাকে হট ডাইলুট স্যুপ বলে, কোন সাইন্টিস্ট সমুদ্রের জলকে হট ডাইলুট স্যুপ বলেছিল, হটস্পটের মধ্যে ভারতবর্ষে নাম্বার অফ হটস্পট কটা। এটা গেল 10 নম্বর কোশ্চেন। এবার আমরা চলে আসবো 11 নম্বর কোশ্চেন। এ প্রশ্ন কি বলছে যে লজ্জাবতীর পাতা হাত দিলে নুয়ে পড়ে, তাই তো? লজ্জাবতী বলে একটা গাছ হয় যে হাত দিলে পাতাগুলো লজ্জা পেয়ে যায়, সেই যে নুয়ে পড়ে, এটা কোন ধরনের চলন, এটা কোন ধরনের চলন? এগুলোকে লজ্জাবতীর পাতা নুয়ে পড়া, 3 ধরনের চলন হয়, একটা টপিক মুভমেন্ট, একটা ট্যাকটিক মুভমেন্ট, একটা ন্যাস্টিক মুভমেন্ট। এই যে লজ্জাবতী পাতার, আরে লজ্জাবতীর পাতা যে নুয়ে পড়া, লজ্জাবতীর পাতা যে নুয়ে পড়া, হাত দিলে লজ্জা পেয়ে যায়, আমি লজ্জা পেয়ে যাচ্ছি। যাই হোক, এটা কোন ধরনের চলন, এটা কোন ধরনের চলন? এটাকে বলে সিসমোন্যাস্টি। এটা মনে রাখবে, প্রত্যেক বছর কিন্তু এই প্রশ্নটা আসে, খুব ইম্পর্টেন্ট। লজ্জাবতীর পাতা হাত দিলে নুয়ে পড়ে, এটা হচ্ছে সিসমোন্যাস্টি। কি ন্যাস্টি? সিসমোন্যাস্টি। ন্যাস্টি মানে হচ্ছে ন্যাস্টিক চলন। ট্যাকটিক একটা, টপিক একটা, এক টাইপ, আর একটা টাইপ হয় ন্যাস্টিক চলন। তার আবার অনেক টাইপ হয়, তার মধ্যে কেমোন্যাস্টি, ফটোন্যাস্টি, সিসমোন্যাস্টি আছে। তো এই সিসমোন্যাস্টিটা হচ্ছে লজ্জাবতীর পাতা হাত দিলে নুয়ে পড়া, তাকে কি বলছে? সিসমোন্যাস্টি। 12 নম্বর কোশ্চেন, অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত মানব রোগ। অটোজোম বাহিত মানে অটোজোমাল, নট সেক্সুয়াল, অটোজোমাল। প্রচ্ছন্ন মানে প্রকট নয়, রিসিসিভ, অটোজোমাল রিসিসিভ, অটোজোমাল রিসিসিভ মানব রোগ। ফার্স্টে আছে দেখো হিমোফিলিয়া। হিমোফিলিয়া সেই ফ্যাক্টর, ক্লটিং ফ্যাক্টরের অভাবে হয় বলেছিলাম, সেই হিমোফিলিয়া। হিমোফিলিয়া হচ্ছে এক্স লিঙ্কড রিসিসিভ, মুখস্থ করে নিতে হবে, এক্স লিঙ্কড রিসিসিভ হচ্ছে হিমোফিলিয়া। তারপরে আছে বর্ণান্ধতা মানে কালার ব্লাইন্ডনেস, কালার চিনতে না পারা, বিশেষ করে লাল আর সবুজ, কালার চিনতে না পারা, এটাও হচ্ছে এক্স লিঙ্কড রিসিসিভ। তাহলে এই দুটো হচ্ছে এক্স লিঙ্কড রিসিসিভ। এক্স লিঙ্কড রিসিসিভ মানে সেক্স লিঙ্কড, নট অটোজোমাল, সেক্স লিঙ্কড। আচ্ছা, অ্যানিমিয়া মানে হচ্ছে রক্তের নাম্বার অফ আরবিসি কমে যাওয়া, নাম্বার অফ আরবিসি রক্তে কমে যাওয়া, এটা একটা সিমটম, ঠিক আছে? আর একটা কি? থ্যালাসেমিয়া। এই যে থ্যালাসেমিয়া, এটাই হচ্ছে অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। আমাদের 3টে মনে রাখতে হবে, একটা অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন যেটা হচ্ছে থ্যালাসেমিয়া, একটা এক্স লিঙ্ক রিসিসিভ হিমোফিলিয়া বর্ণান্ধতা, আর একটা ওয়াই লিঙ্কও হয়, ওই কানের লতিতে চুল এরকম কিছু আছে, ওগুলো হচ্ছে ওয়াই লিঙ্ক। 3টে কিন্তু মাথায় রাখতে হবে ডিজিজ গুলো, তার মধ্যে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া বর্ণান্ধতা তোমাদের সিলেবাসের মধ্যে। 13 নম্বর কোশ্চেন, মানবদেহের পৌষ্টিকতন্ত্রের নিষ্ক্রিয় অঙ্গটি কোনটি? মানবদেহের পৌষ্টিকতন্ত্রের নিষ্ক্রিয় অঙ্গটি কোনটি? মানবদেহের পৌষ্টিকতন্ত্রের নিষ্ক্রিয় অঙ্গটি হচ্ছে কি? অ্যাপেন্ডিক্স। পৌষ্টিকতন্ত্রের নিষ্ক্রিয় অঙ্গটি কি? অ্যাপেন্ডিক্স। দেখবে অনেকের হয়, বলে অ্যাপেন্ডিক্স হয়েছে। 14 নম্বর কোশ্চেন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন অংশ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন অংশ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ব্রেনের ক্লাসের রূপাংশে পড়িয়েছিলেন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ব্রেন আর স্পাইনাল কর্ড, ব্রেন আর সুষুম্না কাণ্ড, তাই তো? স্পাইনাল কর্ড, সে ব্রেনের আবার গুরু মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, অগ্র মস্তিষ্কে গুরু মস্তিষ্ক, একদম পশ্চাৎ মস্তিষ্কে লঘু মস্তিষ্ক, আবার পন্স, এরকম অনেক পুরো ফ্লো চার্ট পড়িয়েছিলেন। প্রত্যেকটার কাজ ইন্ডিভিজুয়ালি বলেছিলেন, কাজ থেকে প্রশ্ন আসবে কথাও বলেছিলেন। এখানে বলেছেন কোন অংশ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে? প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে হচ্ছে সুষুম্না কাণ্ড। প্রতিবর্ত ক্রিয়া কে নিয়ন্ত্রণ করে? সুষুম্না কাণ্ড মানে স্পাইনাল কর্ড। আচ্ছা, ফার্স্ট অপশন দেখো লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক কি করে? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, দেহের ভারসাম্য, বডি পোস্টেরিয়র, বডি পোস্টেচার, এগুলোকে নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। থ্যালামাস কি করে? রিলে সেন্টার, থ্যালামাস হচ্ছে রিলে সেন্টার। আর পন্স হচ্ছে ভমিটিং সেন্টার, পন্স কি? ভমিটিং সেন্টার। প্রত্যেকটার কাজ মনে রাখবে, কাজ থেকে প্রশ্ন আসবে। লাস্ট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন, আজকের এমসিকিউ সিরিজের লাস্ট কোশ্চেন। করোনা ভাইরাস 2020, 21, 22 3টে বছর কাঁপিয়ে দিল। সেই করোনা ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি কি? একটা যে কোনো একটা ভাইরাসের জিনোম বা তার নিউক্লিক অ্যাসিডের কি প্রকৃতি, প্রত্যেক বছর একটা করে কোশ্চেন এসছে। যেমন আগের বছর বোধহয় এইচআইভি এসেছিল, যত সম্ভব এইচআইভি এসেছিল। আচ্ছা, যখনই কোনো ভাইরাস বলবে মাথায় একটা জিনিস রাখবে, 70 to 80% চান্স আছে সেটা আরএনএ ভাইরাস। ভাইরাস জেনারেলি আরএনএ হয়, ডিএনএও হয়, কিন্তু জেনারেলি আরএনএ। তো অত ভাইরাসের তো মুখস্থ করা সম্ভব নয়, যেগুলো আমরা করাবো আর যেগুলো প্রিভিয়াস ইয়ার এসছে ওগুলোরই নিউক্লিক অ্যাসিডটা মনে রাখবে। তো করোনা ভাইরাসের আর আরএনএ সাধারণত সিঙ্গেল স্ট্যান্ডার্ড, জেনারেলি, সব সময় না, জেনারেলি সিঙ্গেল স্ট্যান্ডার্ড, আর ডিএনএ হলে সেটা জেনারেলি ডবল স্ট্যান্ডার্ড। এইটুকু মাথায় রাখতে হবে। তো করোনা ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি কি? যেহেতু ভাইরাস, আরএনএ ভাইরাস, আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। করোনা ভাইরাস হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। তাহলে এই 15টা সিরিজে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন রাখার চেষ্টা করেছি, ইম্পর্টেন্ট কোশ্চেন রাখার চেষ্টা করেছি, যেগুলো আসার মতো বা যেগুলো এসছে ওর উপর বেস করে। তোমরা 15টা কোশ্চেন ভালো করে সলভ করো, আমি অ্যান্সার বলে দিলাম, তোমরা নিজেরাই প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে সলভ করো। এখনো 4 দিন আছে, প্রত্যেক দিন এরকম 15টা থেকে 20টা সিরিজ নিয়ে আমরা আসবো।
ওই কটাই ভালো করে প্র্যাকটিস করো। তোমরা যদি মক টেস্ট দিতে চাও, তাহলে তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অতি আবশ্যক জয়েন হতে হবে। জয়েন না হলে তোমরা মক টেস্ট দিতে পারবে না, কারণ মক টেস্টের লিঙ্ক ওপেন ইউটিউব চ্যানেলে আমরা দিতে পারছি না। তার জন্য তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলেই জয়েন হতে হবে। তার লিঙ্ক কোথায় পাবে? তার লিঙ্কটা আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখনো 4 দিন আছে, তোমরা যদি মক টেস্ট যারা যারা দিতে চাও অবশ্যই জয়েন হয়ে যাও। আমাদের প্রত্যেকদিন একটা করে মক টেস্ট নেওয়া হচ্ছে। তোমাদেরই প্র্যাকটিস হবে, তোমাদের ওএমআর সিটের তোমাদেরই সুবিধা হবে। আচ্ছা, তো আজকের আমাদের যে লাইফ সায়েন্সের এমসিকিউ টেস্ট সিরিজটা ছিল সেটা এখানেই শেষ হচ্ছে। তোমরা মক টেস্ট, হ্যাঁ, ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে টাকা দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, ফ্রি মক টেস্ট। কিন্তু ইউটিউবে ভাবে মক টেস্টের লিঙ্ক দিলে মানে একটু সমস্যা হচ্ছে। তার জন্য আমরা চাইছি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, কারণ আমাদের যে মক টেস্টের যে অ্যান্সার কি সেটা তো আমরা এখানে 100টা কোশ্চেন ওভাবে ডিসকাস করা সম্ভব না। তো সেটা আমরা আমাদের চ্যানেলেই ওর অ্যান্সার দিয়ে দেবো। তোমাদের যে প্রশ্নগুলো ভুল বা অসুবিধা হবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাই জন্য বলছি, দয়া করে যদি মক টেস্ট দিতে চাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। যদি মক টেস্ট দিতে না চাও, তার জন্য আমরা তো এমসিকিউ সিরিজ রেখেছি, ফ্রি মক টেস্ট, ফ্রি এমসিকিউ সিরিজ, কোনো অসুবিধা নাই। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেরকম করো। চারিদিকে অনেক গুজব ছড়াচ্ছে, আবার বলছি, ফার্স্টেও বললাম লাস্টেও বলছি, যে গুজব ছড়াচ্ছে, গুজবে কান দিয়ে লাভ নেই। যারা চুরি করা কাজ তারা চুরি করছে, যারা টিআরপি খাওয়া কাজ তারা টিআরপি খাচ্ছে। তোমাদের যেটা কাজ, তোমরা পড়াশোনা করার কাজ। 4 দিন দয়া করে হাত জোর করে বলছি, স্যার হয়ে, গাইড হয়ে, মেন্টর হয়ে হাত জোর করে বলছি, 4 দিন পড়াশোনা করো, ফল পাবে। চলো, আজকের মতো এখানেই শেষ। টাটা, গুড বাই।